আমি স্কুলে পড়ি। আমি ঘরে সব কাজ করতে পারি। আমি একা একা স্কুলে যাই। আমি চাকরি করি। ওরা অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী মানুষ। জীবনের নানা ক্ষেত্রে অপ্রতিবন্ধী মানুষের তুলনায় ওরা এগিয়ে আছে। গর্ব করার মতো সাফল্য, কিন্তু তারপরও স্বাভাবিক অস্বাভাবিকত্বের লড়াইয়ে চলছে নিরন্তর সংগ্রাম এবং যুদ্ধ। জীবন যুদ্ধের এ লড়াইয়ে অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী মানুষের সংগ্রাম ও সাহসের কাহিনী, সাহসী যাত্রা। আমি শিলামণি। আমি স্কুলে পড়ি। আমার ছোটবেলায় মা বাবা মারা গেছে। আমি আমার দাদুর কাছে থাকি। আমার বয়স যখন 9 বছর, একটি সরকারি স্কুলে ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম। ওই স্কুলে আমি 2 বছর পড়েছি, কিন্তু ওখানে কেউ আমাকে ভালোবাসতো না। আমাকে নিয়ে সবাই হাসতো, ভেঙাতো, বিরক্ত করতো। নালিশ করেও কোনো লাভ হতো না। অন্যদের সাথে তাল মিলিয়ে পড়া পারতাম না। স্যারাপাও আমাকে ভালোবাসতো না। বাধ্য হয়ে আমি অন্য স্কুলে চলে যাই। এখন আমি একটি বিশেষ স্কুলে পড়ি। এখানে সবাই আমার মতো। কেন আমি ওই স্কুলে পড়তে পারি না? বলতে পারো আমার কি দোষ? আমার স্কুলে মোট 756 জন শিক্ষার্থী আছে এবং এর মধ্যে 16 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। এরা বুদ্ধি প্রতিবন্ধী আছে, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, কথোপকথন এবং অটিস্টিক শিশুও আছে। আমার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী 2 ধরনের বাচ্চারাই আছে। আমরা মেইনলি সব ধরনের প্রতিবন্ধী বাচ্চা নিয়েই কাজ করে থাকি। শারীরিক প্রতিবন্ধী তো এটা তাদের দেখেই বোঝা যায় যে এরা শারীরিক প্রতিবন্ধী, এবং বাক প্রতিবন্ধীদেরও শনাক্ত করা সহজ। যারা শ্রবণ প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের সাথে টিচারদের যোগাযোগ হয়, এবং ক্লাসে শিক্ষক যখন পড়ান তখন যদি সে তার কথা উত্তর দিতে না পারে, দেখা যায় যে শিক্ষক তখন প্রশ্ন করে ফাইন্ড আউট করে যে তার সমস্যাটা কী। এভাবে শিক্ষক বুঝতে পারে যে শ্রবণ প্রতিবন্ধী সে। কোন বাচ্চাগুলি অটিস্টিক শিশু সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট অনেক সময় করতে পারি না। আমাদের এখানে প্রতিবন্ধিতা শনাক্তকরণের জন্য সাইকোলজিস্ট আছে। যখন বাচ্চারা প্রথমেই আসে তখন তাদেরকে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট দিয়ে আমরা ওদেরকে বেসলাইন তৈরি করে থাকি এবং শনাক্তকরণ করে থাকি। যখন সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, ও তো বিভিন্ন ধরনের টেস্ট অ্যাপ্লাই করে তার উপরে, এবং সেই সমস্ত টেস্ট থেকেই স্ক্রিন করে আসা হচ্ছে, পেয়ে যাচ্ছি আমরা যে সে ওয়েদার কি অটিস্টিক নাকি সেরেব্রাল পলসি না ইন্টেলেকচুয়াল ডিসেবল। ওখান থেকে আমি পেয়ে যাচ্ছি রেজাল্টটা। সেই রেজাল্টটা আমার যখন হাতে আসে তখন তো আমি বুঝতেই পারি যে এই বাচ্চাটা প্রতিবন্ধী। তখন তাকে আমরা সেই ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকি। আমাদের এই মুহূর্তে যেটি আছে সেটি হলো যে প্রথমে প্রতিবন্ধিতার ধরন এবং মাত্রা নিরূপণ করা, সেটা ডাক্তারদের দ্বারা। ডাক্তার এবং আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যারা কনসালটেন্ট আছে তারা ওই বিষয়ে কাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের জন্য যে পাঠ্য বই আছে ওই বইগুলি আমরা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আলাদা কোনো পাঠ্য বই তাদের জন্য আমাদেরকে দেয়া হয়নি। কারিকুলামটা অবশ্যই ডিসেবল ফ্রেন্ডলি না, কিন্তু যেহেতু আমাদের সমাপনী পরীক্ষা আমাদের একটা তৈরি হয়েছে, এখন আমরা যেমন আগে হয়তো কারিকুলাম ফলো করেছি কিন্তু আমরা আমাদের মতো করে কোশ্চেন করেছি ডিসেবল ফ্রেন্ডলি করে, কিন্তু এখন সেই সুযোগটা কিন্তু নেই। এখন আপনাকে যদি ইউনিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাহলে ওই প্রশ্নের সাথে শিশুকে অ্যাডাপ্ট করাতে হবে। এখন যে কোশ্চেনের একটা চেঞ্জিং এসছে, এটা অবশ্যই পজিটিভ জায়গাটা কিছুটা বলতে হবে যে অনেক কুইজ টাইপের কোশ্চেন এসছে, যেটা দিয়ে আমাদের ডিসেবল বাচ্চাদেরকে আমরা কিছুটা হলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারছি। আরেকটা সমস্যা আমরা ফেস করছি সমাপনীতে সৃজনশীলের যে লেখার জায়গাটা, একটা আইডি বাচ্চাকে
চিন্তা করে বুঝে অন্য আরেকটা সাবজেক্টকে বুঝে লেখা, এটা টিচাররা ভীষণ প্রবলেম ফেস করছে। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আমাদের নর্মাল যে স্টুডেন্ট তাদের পাঠদানে সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ক্লাসে ওই বাচ্চাগুলিকে কন্ট্রোল করা প্রবলেম হয়। ক্লাস যে নেয় তার পক্ষে সমস্যা হয়, ওরা অন্য বাচ্চাদের ডিস্টার্ব করে। তারপরেও ক্লাস টিচার তাকে মোটিভেশন দিয়ে যাতে ক্লাসটাকে স্বাভাবিকভাবে রাখা যায় সেভাবে পাঠদান করে। আমাদের তো সেরকম মানে ট্রেনিং নেওয়া শিক্ষক নাই। অটিজমের যে লেভেল আছে, যে ধরনের ক্লাসিফিকেশন আছে, তাতে করে ওইভাবে টিচার এখনও মানে মূলধারার স্কুলে তৈরি হয়নি। আমাদের যে নায়েম আছে সেখানে কিছু সংখ্যক টিচারকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আমার কাছে জানা আছে, এবং আরও প্রয়োজন। আর বাস্তবতা যেটা হলো যে প্রাইমারি স্কুলে যেটা আছে, যে যারা টিচার, তাদেরও কিন্তু ওইভাবে যদি প্রশিক্ষণ না দিয়ে আমরা ভর্তি করি তাহলে কিন্তু রেজাল্ট ভালোর চেয়ে খারাপ হবে। মূলধারার যে শিক্ষা তাতেই একজন শিক্ষক দিতে পারি না, আরেকজন শিক্ষক আমরা দিব যিনি অটিস্টিক শিশু কিংবা একজন কাউন্সিলর হিসেবে কাজ করবেন। এইসব তো আমাদের এখন দেওয়াই সম্ভব হচ্ছে না আর্থিক কারণে, কিন্তু আমরা এগুলো ভাবছি যে অন্ততপক্ষে এখন যে টিচাররা আছেন তার মধ্যে একজনকেও কিছুটা জ্ঞান দিয়ে দিব যিনি শুরুতেই তাকে চিহ্নিত করতে পারেন, কিছুটা তাকে সহযোগিতা করতে পারেন। কিভাবে আমাদের এই শিক্ষাটাকে আমরা সম্পৃক্ত করতে পারি, নাকি আলাদা করতে পারি, টিচার কী করে পাইতে পারি, ফান্ড কোথা থেকে পাইতে পারি, এবং তাদেরকে আমরা কিভাবে এই মূল ধারার সাথে সম্পৃক্ত করে রাখতে পারি। সেখানে আমাদের প্রাথমিক চিন্তা হিসেবে আমি বলতে পারি আমাদের তাদের জন্য উপযুক্ত একটা শিক্ষা কারিকুলাম ব্যবস্থা তৈরি করতে হবে, শিক্ষক তৈরি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা রাখতে হবে। আমি নাইম, আমি চশমা ফ্যাক্টরিতে কাজ করি, মাসে 5,000 টাকা বেতন পাই। আমি বেতন সব টাকা বাড়িতে দিই, তারপরেও সবাই বলে আমাকে দিয়ে কিস্তি হবে না। নাইম ছিল খুব কোয়ালিটি এবং খুব শক্তিশালী ছিল, একটা ভালো, এবং যে কোনো কাজে সে করতে পারে। সে তার ক্ষেত্রে আমি বলবো তাকে আমরা অনেক বড় মেশিনের একটা কাজ দিয়েছি, সেখানেও সে সাকসেসফুল হয়েছে, এবং অন্য অন্য কাজেও তাকে দিলে সেখানেও সে সমপারদর্শিতা দেখাচ্ছে আর কি। অটিস্টিক চিলড্রেন অর অটিস্টিক পারসনস আর অফটেন ভেরি ট্যালেন্টেড। তো সেই ট্যালেন্টকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ইন রিয়ালিটি he is more productive or she is more productive than somebody else. যারা কর্পোরেট সেক্টরে আছে তাদেরকে অটিস্টিক ফ্রেন্ডলি হতে হবে। আমাদের তরফ থেকে একটা চেষ্টা থাকতে হবে যে কীভাবে দুটাকে মিলাতে পারি, আমাদের প্রয়োজন এবং তাদের সক্ষমতা, এই দুটোর ভিতরে একটা বন্ধন কিভাবে আনতে পারি সেটা দেখতে হবে। অটিস্টিক চিলড্রেনদের জন্য ট্যাক্স মকুফ করা যেতে পারে, কিংবা যারা অটিস্টিক ফ্রেন্ডলি হবে তাদের ট্যাক্স স্ট্রাকচারে একটা সাপোর্ট দিতে পারে, তাহলে পরে লোকজন একটা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভও পাবে যে ঠিক আছে আমি যদি নর্মালভাবে 38% দেই সেখানে 1% সরকার ছেড়ে দিবে যদি অটিস্টিক ফ্রেন্ডলি অ্যাওয়ার্ডটা পায়। সেটার কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে যে এতগুলো লোকজনকে নিতে হবে অটিস্টিক, কিংবা এরকম কাজ করতে হবে সমাজে, তাহলে পরে ওই অ্যাওয়ার্ডটা পাবে, ওই অ্যাওয়ার্ডটা পেলে এই বেনিফিট পাবে। আমার বন্ধু মনি মিরপুরে বকাশলান স্কুলে পড়ে। মনি স্কুলে ক্যান্টিনে কাজ করে, প্রতিদিন 3 ঘন্টা কাজ করে, 600 টাকা বেতন পায়, সরকার থেকে 300 টাকা ভাতা পায়। কিন্তু মনি কোনো টাকায় খরচ করতে পারে না, সব টাকায় বাড়িতে নিয়ে নেয়। ওর পছন্দের কিছু কিনতে পারে না, ও শুধু কাজই করে। আর ইচ্ছা মতো নয়, ওর কি আর যদি কিছু খাইতে চায় তো 10 টাকা 5 টাকা দেই, আর এমতে ওর কাপড় বানায় দেই, তেল সাবান আনিয়া দেই। ইউএনসিআরপিডি আমরা যেটা জাতিসংঘের সনদ যেটাকে বলি, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে প্রতিবন্ধী মানুষ তার মত প্রকাশের সুযোগ পাবে এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করবে। আমি মৃত্যু, আমি স্কুল পড়ি, বলতে লিখতে পারি, নাচতে পারি, করে সব কাজ করতে পারি, রান্না করতে পারি। আমার দেখ
রাস্তায় লোকজন আশেপাশে কথা বলে, আমাকে বাড়িতে সাথে হতে দেয় না, মা আমাকে মারে, বাবা মা বাইরে বেশি আদা করে। ছেলেকে বেশি সুযোগ দেয়, ছেলে লেখাপড়া করতে পারবো, ছেলে মনে করেন এই দেশের একটা ভবিষ্যৎ হয়, আমার বয়সকালে খাওয়াইব। আমি এবং আমার বন্ধুরা তোমাদের মতো সব কিছু পারি, নাচতে পারি, আমরা গাইতে পারি। ও আমায় দেশের মাটি তোমায় পদে টেকাইন মাতায়। ও আমায় দেশের মাটি তোমায় পদে টেকাইন মাতায়। তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশুমাই আঁচল পাতায়। ও আমায় দেশের মাটি তোমায় পদে টেকাইন মাতায়। আমরা ভালো ছবি আঁকতে পারি, আমাদের আঁকা ছবি দিয়ে প্রধানমন্ত্রী কার্ড বানিয়ে সবাইকে দেয়, এই জন্য আমরা টাকাও পাই। আমার খুব ভয় হয় দাদি মারা গেলে আমাকে কে দেখবে, আমি কার কাছে যাব, কি করব। আমি মারা গেলে ওর কি হবে আমি তো নিজেও জানি না। এনডিডি পিপলদের জন্য ট্রাস্ট আইন যেটা করা হয়েছে, এটা কিন্তু যে যারা সেলফ অ্যাডভোকেট না তাদের জন্য ফান্ড রেজ করছি, তাদের সকল বিষয় দেখার জন্য। যেই প্যারেন্টের সামর্থ্য নাই, তার বাচ্চার সমস্যা হলে আমাদের সবার এগিয়ে আসতে হবে। আমার যে দুটো সন্তান তারা দুজনেই আমার কাছে সমান, হ্যাঁ, তাদের দুজনেরই অধিকার আছে যে আমার যে সম্পত্তি আমি আছে আমার বা যেটা আমি পাবো সেটার উপরে দুজনের সমান অধিকার আমি মনে করি। সে অটিস্টিক হোক আর নন অটিস্টিক হোক, এটা আসলে এটা কোনো বিষয় না। প্রতিবন্ধী অধিকার আইনের 16 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে উত্তরাধিকার প্রাপ্তি তাদের অধিকার। আমাদের যে সম্পত্তি আছে আমার এবং আমার ওয়াইফের, সেটাকে আমরা দুভাগে ভাগ করব। ভাগ করার পরে ও যে ভাগটা ফারাজের পাওয়া, সেই ভাগটাকে আমরা একটা ট্রাস্টে এটাকে দেবো, কনভার্ট করব, এবং সেখানে হয়তো ইট উইল বি এ ফ্যামিলি ট্রাস্ট। নিউরো ডেভেলপমেন্টাল ট্রাস্ট সুরক্ষা আইন, এই আইনের ভেতরেও কিন্তু আপনার ধারা 17 দন্তন্যতে বলা আছে ট্রাস্টের দায়িত্ব হচ্ছে দেখাশোনা করা, সুপারভাইজ করা, যে বুদ্ধি প্রতিবন্ধীদের অটিস্টিক বাচ্চাদের, অটিস্টিক মানুষের যেই সম্পত্তির অধিকার তারা কীরকমভাবে চর্চা করে, উত্তরাধিকার তাদেরকে দেয়া হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে তারা দেখাশোনা করবেন, এটা একটা ব্যাপার। অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী মানুষেরা তাদের দাবি আদায়ে আজ নিজেরাই সোচ্চার। তৈরি করেছে সেলফ অ্যাডভোকেসি দল। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বৈষম্য দূরীকরণ, নির্যাতন ও সহিংসতা বন্ধ, সম অধিকার, সমসুযোগ এবং উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তিসহ আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সেলফ অ্যাডভোকেটরা। সম অধিকার আদায়ের এই সাহসী যাত্রায় পরিবার, সমাজ এবং রাষ্ট্র কি আরও বেশি সহযোগী, সহমর্মী, সংবেদনশীল এবং সক্রিয় হতে পারে না? সরকারি প্রশাসনিক কর্মকর্তারা তৈরি হয়ে আসছেন বিপিএটিসি থেকে, আমাদের জজরা তৈরি হচ্ছেন জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট থেকে, আমাদের পুলিশ অফিসাররা তৈরি হচ্ছেন পুলিশ একাডেমি থেকে, যারা ভীষণ রকমভাবে দায়িত্ব পালন করছেন এবং মানুষের অধিকার সংক্রান্ত ব্যাপারে পালন করার জন্য। কিন্তু এখনও পর্যন্ত তাদের ট্রেনিং কারিকুলামের মধ্যে কোথাও প্রতিবন্ধী অধিকার আইন নেই। আইন যারা প্রয়োগ করবে তাদের কাছে আইনটাকে স্পষ্ট করা, সরকারি যত ধরনের মিডিয়া আছে, সরকারি যত ধরনের ব্যবস্থা রয়েছে অন্যান্য আইনগুলোকে পরিচিত করাবার জন্য, সেই পরিচিতির ব্যবস্থাটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই আইন যেদিন বলবৎ হয়েছে সেদিন থেকে কার্যকর হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কাছে এটা তুলে ধরতে হবে যে প্রতিবন্ধী মানুষের এই অধিকারগুলো তারা আগে বৈষম্যের শিকার হতো, এখন আইন দ্বারা সেটা প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং এই কথাগুলোকে সমাজের প্রত্যেকটা স্তরে অ্যাডভোকেসি করা এবং এই আইন প্রয়োগের প্রক্রিয়াগুলোকে একটু স্পষ্ট করা। বন্ধুরা, আমরা তোমাদের মতন ভালো ব্যবহার ও সম্মান চাই। আমরা একসাথে স্কুলে পড়তে চাই। আমরা
সবাই সাথে থাকতে চাই। আমরা বন্ধু। আমরা দক্ষ মানুষ হতে চাই। আমরা দেশের কাজ করতে চাই। আমরা সমান সুযোগ চাই। আমরা আমাদের অধিকার চাই। জয় আমাদের হবে। নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে এই দ্বার, ভুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন তোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়, ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা শক্তি নিশীথ করিস যাপনা। ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা শক্তি নিশীথ করিস যাপনা। বারে বারে তোরে ফিরে পেতে হবে।